আজকে আমি তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের ক্লাস নিয়ে এসেছি। দেখো, তোমরা নিশ্চয়ই জানো, যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এসেছো তাদের ইন্টারভিউটা কিন্তু খুবই ভাইটাল। মানে ইন্টারভিউয়ে যে ফুল মার্কস পাবে বা 4.5 পাবে, সে কিন্তু চাকরি পাবেই পাবে। আবার কিছু ছেলে থাকবে যারা ইন্টারভিউয়ে 1-2 পাবে, তাদের কিন্তু চাকরি পাওয়া মুশকিল। কারণ গ্রুপ ডি তে তোমরা নিশ্চয়ই জানো এটা 5 নাম্বার কিন্তু ইন্টারভিউ থেকে থাকে। আর এই 5 নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5-এ 5 যদি কেউ পেতে পারে তার কিন্তু চাকরি হবেই হবে। তো দেখো, আমি তোমাদের এই ইন্টারভিউ, মক ইন্টারভিউ কি কোশ্চেন আসে বা 2016 সালে কি প্রশ্ন এসেছিল, তার মডেল প্রশ্ন, তার মডেল উত্তর আমি কিন্তু তোমাদের করাচ্ছি। এবং সঠিক উত্তর, যে উত্তরটা তুমি দিলে, যে ইন্টারভিউ হলে যে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন, মানে যিনি ইন্টারভিউয়ার হবেন, তিনি যেন প্লিজড হয়, তিনি যেন খুশি হন, তিনি যখন তোমাকে ফুল মার্কস দেয়, সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি এই ক্লাসগুলো করাচ্ছি। এবারে কি, আমি জেলা ভিত্তিক করাচ্ছি। ধরো আমি আগের দিন তোমাদের দিয়েছিলাম একদম অ্যালফাবেটিক্যালি, আমি শুরু করেছি, এ দিয়ে শুরু করেছিলাম, আলিপুরদুয়ার। আজকে কিন্তু তোমাদের আমি করাবো বি এর বাঁকুড়া। এবারে যারা অন্যান্য ডিস্ট্রিক্টের ছেলে আছে তাদের কি এটা কাজে লাগবে? না, অবশ্যই লাগবে। কি না, অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো সবার জন্য, এবং কিছু প্রশ্ন আছে স্পেসিফিক্যালি এই বাঁকুড়া জেলার ক্যান্ডিডেটদের জন্য। সুতরাং যারা নিজেরা দেখছো অবশ্যই দেখো, এবং তোমার যে বন্ধু বা বান্ধবী যারা আছে তোমার পাশের জেলাতে, মানে বাঁকুড়া জেলাতে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যাতে তার কাছে পৌঁছে যায়, সে যাতে ভিডিওটা দেখতে পারে। আজকে দেখো তোমাদের আমি কিভাবে করাচ্ছি। আজকে আবার একটা মক টেস্ট, ঠিক আছে, বা মক ইন্টারভিউ, যেটা ইন্টারভিউ নাম্বার 2, সেটা আমি তোমাদের করাচ্ছি, মন দিয়ে শুনো। দেখো, একদম প্রথমে তুমি এন্টার করলে ইন্টারভিউ হলে, এন্টার করার পরেই তোমাকে যখন চেয়ারে বসবে, বসার পরেই তোমাকে একটা বেসিক প্রশ্ন কিন্তু করবেই করবে। প্রশ্নটা কি, যে আপনার সম্বন্ধে কিছু বলুন। এমন বেসিক প্রশ্ন, আপনার সম্বন্ধে সম্পর্কে কিছু বলুন। তখন তোমাকে কি করতে হবে না, নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম বলে বলতে হবে যে আমি এটা, মানে তোমার নাম যেটা সেটা তুমি বলবে, সম্পূর্ণ নাম বলবে, শর্ট নাম বলবে না, ঠিক আছে। আমি বাঁকুড়া জেলার এই ব্লকের, বাঁকুড়া জেলার যে ব্লকের তুমি বাসিন্দা, সেই ব্লকের বা সেই ব্লক এবং তোমার গ্রামের নাম তুমি বলতে পারো, বাঁকুড়া জেলার এই ব্লকের এই গ্রামের বাসিন্দা আমি। আমার শিক্ষা জীবনে, এবার তোমার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা তুমি বলবে, তোমার হায়ার এডুকেশন যেটা, ঠিক আছে, সেটা কিন্তু তুমি জানাবে। তুমি বলতে পারো যে আমি গ্রাজুয়েশন এই কলেজ থেকে করেছি, মাস্টার্স এই কলেজ থেকে বা এই ইউনিভার্সিটি থেকে করেছি, এবং বিএড সম্পন্ন করেছি, এটা তুমি বলতে পারো। এরপরে কি বলবে না, এরপরে তুমি যে কথাগুলি বলবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে তোমাকে বলতে হবে। কি বলবে না, আমি একজন পরিশ্রমী, দ্রুত শেখার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আমি দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করি এবং সময়নিষ্ঠ থাকার চেষ্টা করি। এই পদের মাধ্যমে আমি আমার দক্ষতা ব্যবহার করে প্রতিষ্ঠানের কাজে অবদান রাখতে চাই এবং নিজেকে আরো উন্নত করতে চাই। তো এই ধরনের একটা পজিটিভ উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। বোঝা গেল? তোমার সম্বন্ধে বলার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো তুমি কিন্তু বলবে। তারপর তোমাকে প্রশ্ন করবে, ধরো কেউ এমন ক্যান্ডিডেট আছে যার এমএ করেছে, তার সঙ্গে সঙ্গে বিএড করেছে, তো তাকে প্রশ্ন করবেই করবে যে তুমি এত উচ্চ শিক্ষিত, তাহলে এই গ্রুপ ডি বা এই যে গ্রুপ সি চাকরিতে তুমি কেন, মানে এই পদের জন্য তুমি পদে চাকরি করতে কেন চাইছো তুমি, এই প্রশ্নটা তোমাকে কিন্তু করবেই করবে। তখন তুমি উত্তর কি করবে না, উত্তর তোমাকে দিতে হবে যেটা, যে স্যার বা ম্যাডাম যেটাই থাক না কেন সেটা বলবে তুমি, যে আমার মতে কোনো কাজই ছোট নয়। এই পদটি একটি সরকারি দায়িত্বপূর্ণ কাজ যেখানে স্থায়িত্ব ও নিরাপত্তা রয়েছে। কারণ দেখো, সরকারি চাকরি মানে সেটা তো পার্মানেন্ট জব, তাহলে এই কথাটা তুমি কিন্তু উল্লেখ করতে পারো যে যেখানে স্থায়িত্ব এবং নিরাপত্তা রয়েছে। এছাড়া তা তোমার সম্বন্ধে কিছু বললে এরপরে তোমাকে কিন্তু পজিটিভ কিছু মেসেজ দিতে হবে। এছাড়া স্কুল একটি শিক্ষামূলক এবং সেবামূলক পরিবেশ যেখানে কাজ করার মাধ্যমে আমি সমাজের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবো। আমার শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করে আমি অফিসের কাজ আরো দক্ষতা এবং শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে চাই। তা তুমি তোমার যে উচ্চ শিক্ষিত সেই শিক্ষাটাকেও তুমি কিন্তু তোমার কাজের মধ্যে লাগালে, সেই লাস্ট যে লাইনটা তার মাধ্যমে তুমি বোঝালে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু বলে আসতে হবে, তবে তুমি কিন্তু ফুল মার্কস পাবে।
আরো মন দিয়ে শোনো, কিছু প্রশ্ন আরো হবে। কি আমার প্রশ্ন, যে এই প্রশ্নটা সবাইকেই করে, যে তোমার শখ বা তোমার হবি কি। শখ বলবে না, বলবে তোমার হবি কি, এটি তোমার বা আপনার কাজে কিভাবে সাহায্য করবে। তো তোমাকে যেটি উত্তর করতে হবে সেটি এইভাবে বলতে হবে যে আমি বাগান পরিচর্যা করতে পছন্দ করি, এটি আমাকে ধৈর্যশীল হতে এবং শৃঙ্খলার সাথে কোনো কিছুর যত্ন নিতে শিখিয়েছে। এই গুণগুলো আমাকে স্কুলের পরিবেশ পরিষ্কার ও সুশৃঙ্খল রাখতে সাহায্য করবে। দেখো, তোমাকে তোমার হবি জিজ্ঞেস করছে, বাট তুমি উত্তরটা এমন ভাবে দিচ্ছ যে তোমার হবিটা বলছো, তার সঙ্গে সঙ্গে হবিটাকে তুমি জুড়ে দিচ্ছ কাজের সঙ্গে। কেন জুড়ছো? কারণ তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে যে আমার উত্তরটা শুধু আমি বাগান পরিচর্যা করি বলে দিলাম, এটা কিন্তু তোমার সঠিক উত্তর হবে না। তোমাকে সব সময় একটা পজিটিভ মেসেজ ছাড়তে হবে প্রত্যেকটা লাইনেই, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই তোমাকে কি করতে হবে, একটা পজিটিভ মেসেজ কিন্তু ছাড়তে হবে। দেখো, তুমি বললে বাগান বাগান পরিচর্যা করি, এটা তো বললেই বললে, তার সঙ্গে সঙ্গে বাগান পরিচর্যা, ঠিক আছে, যে যে ধৈর্যশীল শৃঙ্খলার সঙ্গে কাজ করার ব্যাপারটা দিয়ে বললে যে এই পরিবেশ মানে এই গুণগুলো আমি স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে বা সুশৃঙ্খল রাখতে সাহায্য করবে, এইগুলো সব পজিটিভ মেসেজ, ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু বলতেই হবে। আচ্ছা, অবশ্যই এটা বাঁকুড়া জেলার একজন ক্যান্ডিডেটের প্রশ্ন, তো বাঁকুড়া জেলা থেকে কিছু তোমাকে স্পেসিফিক প্রশ্ন করবেই করবে। কেমন প্রশ্ন করবে দেখো, বলছে বাঁকুড়া জেলার প্রধান পাহাড়গুলি সম্পর্কে বলুন। যে বাঁকুড়া জেলায় অনেকগুলো পাহাড় আছে, তো তুমি বলো দেখি যে বাঁকুড়া জেলার যে পাহাড়গুলো তাদের সম্বন্ধে কিছু বলো, এরকম তোমাকে কিন্তু প্রশ্ন করবে। তুমি বলবে যে স্যার, বাঁকুড়া জেলার প্রধান পাহাড় হলো বিহারীনাথ পাহাড় ও শুশুনিয়া পাহাড়। এর মধ্যে বিহারীনাথ পাহাড়টি জেলার সর্বোচ্চ, যার উচ্চতা যদি মনে থাকে বলবে, না বললেও কোনো সমস্যা নেই। বলতেই পারো যে পাহাড়টি জেলার সর্বোচ্চ এবং যার উচ্চতা 452 মিটার। শুশুনিয়া পাহাড় ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ, এখানে প্রাচীন শিলালিপি এবং ভাস্কর্য পাওয়া যায়। এই পাহাড়গুলো, যেটা খুবই ইম্পর্টেন্ট বলতেই হবে তোমাকে, এই পাহাড়গুলো পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। তাহলে শুধু পাহাড়টা বলে দিলাম না, তোমাকে বলতে হবে এই যে কথাগুলি, যে এই পাহাড়গুলো পর্যটন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, এই লাইনটা তোমাকে কিন্তু অবশ্যই জুড়তে হবে। এরপরে দেখো, বলছে বাঁকুড়া জেলার কোন কোন শিল্প বা পণ্য জিআই ট্যাগ পেয়েছে। বললাম তোমার জেলা, তোমাকে কিছু জিনিস ইনফরমেশন কিন্তু জেলে যেতেই হবে, ঠিক আছে। তুমি জাস্ট সবকিছু জানলে বাট তোমার জেলা সম্বন্ধে জানলে না, তুমি কিন্তু ফেঁসে যাবে। তোমার জেলা তোমার রাজ্য সম্বন্ধে তোমাকে ইনফরমেশন জানতেই হবে। তাহলে বাঁকুড়া জেলার বিখ্যাত বিষ্ণুপুরের বালুচরী শাড়ি 2011 সালে, পাঁচমুড়ার টেরাকোটা 2018 সালে এবং বিকনা ডোকরা শিল্প 2018 সালে জিআই ট্যাগ পেয়েছে। সুন্দর, তুমি উত্তর দিয়ে দিলে। এরপরে দেখো, বলছে বাঁকুড়া জেলার অন্তত 3জন প্রখ্যাত ব্যক্তির নাম বলুন। তাহলে বাঁকুড়া জেলার অন্তত 3জন প্রখ্যাত ব্যক্তির নাম বলুন। এই কোশ্চেন তোমাকে ফেস করতেই হবে। শুধু বাঁকুড়া জেলা নাই, তুমি যে জেলা থেকে পরীক্ষা দিতে যাবে সেই জেলার তোমাকে কিন্তু যে বিখ্যাত মনীষী আছে তাদের সম্বন্ধে কিন্তু নামটা অ্যাটলিস্ট জেনে যেতে হবে তোমাকে, এবং কোন ফিল্ডে তাদের ভূমিকা আছে সেটাও তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে মা সারদা দেবী জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন। যামিনী রায় বিখ্যাত চিত্রশিল্পী তিনি ছিলেন, এবং তিনার জন্ম বেলিয়াতোড়ে। এই কথাগুলো তোমাকে কিন্তু এইভাবে যেভাবে বলছি এভাবে বলতে হবে। রামকিঙ্কর বেইজ আধুনিক ভারতীয় এবং ভারতীয় ভাস্কর্যের পৃথিক্য ছিলেন তিনি। তিনার জন্ম বাঁকুড়ায়, আমাদের বাঁকুড়া শহরেই তিনার জন্ম। এই রকম ভাবে কিন্তু উত্তরগুলো তোমাকে দিতে হবে। আবার একটা বেসিক প্রশ্ন করবে, আচ্ছা তুমি মুকুটমণিপুর ড্যাম সম্পর্কে তোমার জানা আছে? বলো, মুকুটমণিপুর ড্যামটা কোন নদীর উপরে অবস্থিত? তাহলে তোমাকে বলতে হবে যে মুকুটমণিপুর ড্যামটা কংসাবতী নদীর উপরে কিন্তু নির্মিত হয়েছে, বা এটা কংসাবতী নদীর উপরে অবস্থিত। আবার প্রশ্ন এরকম করবে যে একটা তোমাদের জেলার একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। আবার এই কোশ্চেনটাকে ঘুরিয়েও বলতে পারে যে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে তুমি জানো? তাহলে বলো দেখি মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? তখন তোমাকে বলতে হবে যে বাঁকুড়া জেলা, আমাদের বাঁকুড়া জেলাতেই অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো কিছু প্রশ্ন করবে এই প্রকল্প থেকে। তাহলে প্রকল্প থেকে তোমাকে কিন্তু ইনফরমেশন গুলো তোমার মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে হবে। যেমন তোমাকে প্রশ্ন করবে যে সবুজ সাথী এবং তরুণের স্বপ্ন এই প্রকল্পের মধ্যে পার্থক্য কি বলো।
বলতে হবে তোমাকে যে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়, আর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য এককালীন 10,000 টাকা দেওয়া হয়। ঠিক আছে, এককালীন শব্দটা কিন্তু এখানে অ্যাড করে দিবে। বোঝা গেল? চলো এরপরে দেখো, পরে আবার কিছু প্রশ্ন, যে স্কুলে একজন অশিক্ষক কর্মীর ভূমিকা কি, বা তোমাকে এরকম প্রশ্ন করবে যে তুমি যে গ্রুপ সি চাকরিতে জয়েন করবে বা গ্রুপ ডি চাকরিতে জয়েন করবে, যেটাই হবে সেটা তোমাকে এই প্রশ্ন করবে যে এই পদের কাজ কি কি আছে বল। তুমি যদি গ্রুপ সি এর জন্য ইন্টারভিউ দিতে যাও তখন কি উত্তর দিবে, আর ডি এর জন্য কি ডি এর জন্য যদি যাও তখন কি উত্তর দিবে, সবটাই কিন্তু আমি রেখেছি। দেখো না, ফাইল সংরক্ষণ করা গ্রুপ সি এর কাজ, ক্যাশবুক মেনটেনেন্স করা, বাংলা শিক্ষা পোর্টালের তথ্য আপডেট করা এবং টাইপিং করা, এছাড়াও আরো অনেক কিছু কাজ যেগুলো গ্রুপ সি কর্মীকে করতে হয়। বোঝা গেল? এই বিষয়টা তোমাকে এইভাবেই কিন্তু বলতে হবে। একই রকম গ্রুপ ডি এর কাজ বলতে হবে যে প্রধান শিক্ষক এবং অফিসের আদেশ পালন করা, ফাইল এবং রেজিস্টার আদান প্রদান করা, এবং স্কুলের শৃঙ্খলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখা, এবং আরো কিছু মিসলেনিয়াস কাজের সঙ্গে কাজ করা। তো এই বিষয়গুলো কিন্তু এভাবেই বলবে। পরেরটা দেখো, কিছু প্রশ্ন আরো আছে, তোমাকে এইরকম সিচুয়েশন বেস কিছু প্রশ্ন দেবে। কিরকম প্রশ্ন না, তোমাকে বলছে আপনি কাজের মধ্যে কিভাবে আপনি চাপের মধ্যে কিভাবে কাজ করেন। কোন একটা প্রেসার বা অনেকগুলো ফাইল তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে, সেই প্রেসারটাকে কিভাবে হ্যান্ডেল করবে। তখন বলতে হবে যে স্যার বা ম্যাডাম, আমি চাপের মধ্যে কাজ করার সময় প্রথমে কাজগুলো গুরুত্ব অনুযায়ী ভাগ করি। তাহলে যেটা প্রায়োরিটি আগে, সেই যেটা প্রায়োরিটির আগে আছে সেটাকে আগে করব, এবং যেটা পরে আছে সেটাকে পরে করব। তারপর শান্তভাবে ধাপে ধাপে কাজ সম্পন্ন করি। আমি মনে করি চাপের মধ্যে ধৈর্য ধরে কাজ করলে ভুল কম হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে। পরের প্রশ্ন দেখো, যদি আপনাকে একাধিক কাজ একসাথে দেওয়া হয় আপনি কিভাবে পরিচালনা করবেন। উত্তরটা কি হওয়া উচিত না, উত্তরটা হওয়া উচিত আমি প্রথমে কাজগুলোর গুরুত্ব এবং সময়সীমা বুঝে নিই, তারপর যেগুলো জরুরি সেগুলো আগে সম্পন্ন করি, প্রয়োজনে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে কাজের অগ্রাধিকার ঠিক করি যাতে কোনো কাজই বাকি না থাকে। বোঝা গেল? এই ধরনের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। এবং আজকের লাস্ট প্রশ্ন, আপনি কেন মনে করেন আপনি এই পদের জন্য উপযুক্ত। তোমাকে সবে শেষে কিন্তু এই প্রশ্নটা তোমাকে ফেস করতেই হবে যে এত ক্যান্ডিডেট আছে, তোমাকেই কেন এই চাকরিতে আমরা নেব, তোমার মধ্যে কি স্পেশাল কোয়ালিটি আছে। তাহলে বলতে হবে যে স্যার বা ম্যাডাম, আমি দায়িত্বশীল, পরিশ্রমী, সময়নিষ্ঠ একজন ব্যক্তি। আমি দ্রুত শিখতে পারি এবং সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যেটাকে তোমার বলছে এই যে টিম ওয়ার্কের ব্যাপারটা কিন্তু তোমাকে বলতে হবে। আমি বিশ্বাস করি এই গুণগুলো আমাকে এই পদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সাহায্য করবে। এই হচ্ছে আজকের ইন্টারভিউ এর প্রশ্ন এবং উত্তর। এবং তোমরা যদি তোমাদের মনে হয় যে এই ধরনের কিছু মডেল প্রশ্ন উত্তর তোমরা নিতে চাইছো, বা আমার ইন্টারভিউ এর একটা ব্যাচ আমি করেছি সেই ব্যাচে এনরোল করতে চাইছো, যেখানে তোমাদের এরকম অনলাইনে ইন্টারভিউ হবে, ঠিক আছে, তোমরা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু নিজেরা ইন্টারভিউ দিতে পারবে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবে। যদি নিতে চাও ব্যাচ তোমরা তো অবশ্যই কিন্তু এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। এবং ঠিক একই রকম এই যে ইন্টারভিউ এর আমি ক্লাসটা নিলাম, ঠিক আছে, তো তোমরা কোন জেলার উপরে এই রকম ইন্টারভিউ এর ক্লাস চাইছো সেটা কমেন্টে জানাও। আমি তাহলে সেই ক্লাসটা কিন্তু খুব দ্রুত তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।